হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের রজত স্যার আজকে আরও একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের কাছে এসেছি। আমি আজকে স্ট্যাটিক একটি খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস নিয়ে আলোচনা করব। এই ক্লাসটা কিছুটা পার্ট স্ট্যাটিক এবং কিছুটা পার্ট লাইফ সায়েন্সের মধ্যে আছে এবং কিছুটা পার্ট আবার জিওগ্রাফির মধ্যেও আছে। আমি তার মধ্যে থেকে স্ট্যাটিক পার্টে যে বিষয়গুলো আলোচনা করতে হয় সেই বিষয়গুলোকে নিয়ে একটা সুন্দর একটা প্রেজেন্টেশন বানিয়েছি এবং তোমরা দেখো, ক্লাসটাকে উপভোগ করো। আশা করব আজকের ক্লাস থেকে তোমরা খুবই উপকৃত হবে এবং আজকে যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করছি বা করব সেটা মোটামুটি আমাদের রাজ্য সরকার থেকে কেন্দ্র সরকার সমস্ত পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং প্রতিটা পরীক্ষায় কম বেশি একটা থেকে দুটো কোশ্চেন তুমি এই টপিকের ওপর থেকে কিন্তু কমন পাবে। এমনকি আমাদের টেটের মতো পরীক্ষাতেও কিন্তু এই জায়গা থেকে কিন্তু কোশ্চেন কিন্তু আসে, মানে টেট, আমাদের এএনএম, জিএনএম, যে কোনো পরীক্ষার এই টপিকটা খুবই একটা হট টপিক। আচ্ছা, আজকে আমি শুধুমাত্র ন্যাশনাল পার্ক বলে নয়, আজকে আমি আমাদের ন্যাশনাল পার্ক, তার সঙ্গে বায়োস্ফিয়ার রিজার্ভ এবং আমাদের যে ফরেস্ট রিজিয়ন আছে ভারতবর্ষের, সেই সমস্ত বিষয়গুলোকে নিয়ে আমি আলোচনা করব। আমাদের ভারতবর্ষে যে সমস্ত ন্যাশনাল পার্ক আছে তার একটা তালিকা তোমাদেরকে দেব। শুধু ন্যাশনাল পার্ক নয়, ন্যাশনাল পার্কের সঙ্গে বায়োস্ফিয়ার রিজার্ভের একটা তালিকা দেব। এই ন্যাশনাল পার্ক এবং বায়োস্ফিয়ার রিজার্ভ এদের মধ্যে পার্থক্য আমি কি সেটা বোঝাবো। ন্যাশনাল পার্ক, বায়োস্ফিয়ার রিজার্ভ ছাড়াও আমাদের ভারতবর্ষে আরও একটি ক্যাটাগরি আছে, সেটা হচ্ছে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি বা বন্যপ্রাণী অভয়ারণ্য। এই বন্যপ্রাণী অভয়ারণ্যের সঙ্গে ন্যাশনাল পার্ক, বায়োস্ফিয়ার রিজার্ভের কী ডিফারেন্স সেটাকে নিয়েও কিন্তু আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। তার সঙ্গে কিছু স্ট্যাটিক কোশ্চেন আসে আমাদের ভারতবর্ষের ক্ষুদ্রতম ন্যাশনাল পার্ক, বৃহত্তম বায়োস্ফিয়ার রিজার্ভ, এই জাতীয় কোশ্চেনগুলোকে নিয়েও কিন্তু তোমাদের সঙ্গে আমি আলোচনা করব। দেখো, আর দেরি না করে ক্লাসটা এগোনো যাক। আচ্ছা দেখো, আমরা প্রথমে দেখব হচ্ছে খুব রিসেন্ট, মানে আগের মান্থে আমাদের একটা রিপোর্ট পাবলিশড হয়েছে, আমাদের ভারত সরকারের তরফ থেকে এই রিপোর্টটা পাবলিশড হয়েছে। সেখানে ভারতবর্ষের টোটাল ফরেস্ট রিজিয়ন বা কতটা আমাদের বন আছে সেইগুলোকে একটা সুন্দর তালিকা তৈরি করেছে এবং সেই রিপোর্টের একটা কপি তোমাদের কাছে আমি একদম ডাইরেক্টলি নিয়ে এসেছি। এটাকে একটু জুম করে দেখবে এবং এতে বেশ কিছু ইনফরমেশন আছে এবং এই ইনফরমেশনগুলোকে তোমাদের মতো করে পরীক্ষায় আসার মতো করে আমি একটা জিস্ট বানিয়েছি এবং সেইগুলোকে নিয়ে আমি আজকের ক্লাসে কিন্তু আলোচনা করব। আচ্ছা দেখো, আমাদের ইন্ডিয়ান স্টেট ফরেস্ট রিপোর্ট 2023, ভাবো না 2023 মানে অনেক পুরনো, এই 2023-এর রিপোর্টই ডিসেম্বর নালে নভেম্বর মাসের 2024-এ পাবলিশড হয়েছে। আচ্ছা দেখো, আমাদের বর্তমানে ভারতের বন এবং বৃক্ষ আচ্ছাদন, এইখানে শুধুমাত্র ফরেস্ট নয়, ফরেস্টের সঙ্গে আমাদের ট্রি কভার মানে গাছ কতটা কি আছে তার উপর ভিত্তি করে এই রিপোর্টটাকে পাবলিশ করা হয়েছে। সেখানে ভারতবর্ষের এত বর্গ কিলোমিটার আমাদের আয়তন জুড়ে আমাদের এই বন এবং বৃক্ষ আচ্ছাদন আছে এবং তার সঙ্গে 25.17% টোটাল এরিয়া, মানে ভারতবর্ষের ভৌগোলিক পরিধির প্রায় 25% কিন্তু এই ফরেস্ট বা এবং গাছ দিয়ে কভার করা আছে, যেটা এর আগে এটা 24 ছিল, 24 পয়েন্ট সামথিং ছিল, খুব সামান্য পার্সেন্টেজ বৃদ্ধি পেয়েছে। তবে এটা আমাদের ভারতবর্ষ এবং আমাদের দেশের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে আমাদের দেশেও কিন্তু এই ফরেস্ট রিজিয়ন কিন্তু বাড়ছে। আচ্ছা, আর একটা তথ্য তোমাদেরকে দিয়ে রাখি যে আমাদের বিশ্বের নিরিখে মানে বলা হয় যে একটা দেশে মিনিমাম 33% মানে 33% ফরেস্ট রিজিয়ন থাকা জরুরি। কিন্তু আমাদের ভারতের মতো এত পপুলেশন যেরকম একটা দেশে এখানে 33 মেনটেন করাটা এত কঠিন, কিন্তু তাও মোটামুটি আমরা কিন্তু অ্যাচিভেবল জায়গায় আছি এবং এটাও বলা হয়েছে যে আমাদের ভারতবর্ষের প্রায় 8-10টা মতো স্টেট এবং কেন্দ্রশাসিত অঞ্চল আছে যেগুলোতে 33%-এর বেশি ফরেস্ট রিজিয়ন আছে, কিন্তু আবার কিছু কিছু স্টেট এবং অধিকাংশ স্টেটে এই পার্সেন্টেজটা অনেকটাই কম। আবার অন্যদিকে হরিয়ানা
হরিয়ানা, আমাদের পন্ডিচেরি, চণ্ডীগড়, এই অংশগুলোতে কিন্তু ফরেস্ট রিজিয়নের সংখ্যা অনেকটাই কিন্তু কম। এটা একটা চিন্তার বিষয়। তবে আমাদের ভারতবর্ষ কিন্তু এই ফরেস্ট রিজিয়ন বা ফরেস্ট এরিয়া কিন্তু সত্যিকারই বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা, তোমরা দেখো আমাদের পশ্চিমবঙ্গের এই বন আচ্ছাদনের মোট শতাংশ, মানে পশ্চিমবঙ্গের কতটা এরিয়া ফরেস্ট রিজিয়ন, সেটা তোমরা দেখতে পাচ্ছ 18.96। এটাও সামান্য পরিমাণ বৃদ্ধি পেয়েছে। আচ্ছা, এবারেতে বন এবং বৃক্ষ আচ্ছাদনে মানে সর্বাধিক এলাকা বিশিষ্ট রাজ্য, মানে সব থেকে কোন রাজ্যে বেশি আমাদের ফরেস্ট রিজিয়ন আছে, সেটা হচ্ছে আমাদের মধ্যপ্রদেশে। মধ্যপ্রদেশে সব থেকে বেশি এরিয়া জুড়ে ফরেস্ট আছে। এমনিতে মধ্যপ্রদেশ স্টেটটাও অনেক বড়, ফরেস্ট এরিয়া অবভিয়াসলি বেশি থাকবে। দেখো এই পয়েন্টটা আমি এই জায়গা থেকে তুলে নিয়ে এসেছি। দেখো আমাদের মধ্যপ্রদেশ 1 নম্বরে আছে সব থেকে বেশি ফরেস্ট রিজিয়ন। আচ্ছা আচ্ছা, এটা এরিয়া ওয়াইজ 3 টপ লার্জেস্ট ফরেস্ট কভার এরিয়া, এরিয়া ওয়াইজ টপ 3 স্টেট হ্যাভিং লার্জেস্ট কভার এরিয়া ফরেস্ট অ্যান্ড ট্রি কভার। আচ্ছা, আর 1 মিনিট, মানে এই পয়েন্টটা যে বলছে, মানে এখানে ফরেস্ট এবং ট্রি কভার মানে গাছ এবং জঙ্গল, এই দুটোর নিরিখে কিন্তু মধ্যপ্রদেশ 1 নম্বরে আছে, আর ফরেস্ট এরিয়ার নিরিখেও কিন্তু মধ্যপ্রদেশ 1 নম্বরে আছে। আচ্ছা, 2 নম্বরে অরুণাচল প্রদেশ আছে এবং 3 নম্বরে মহারাষ্ট্র আছে। আমরা যারা কেন্দ্রীয় সরকারের পরীক্ষা দেব তাও তাদের জন্য কিন্তু এই রিপোর্টটাকে হুবহু কিন্তু মুখস্থ করতে হবে, কারণ সেখানে 1 নম্বর, 2 নম্বর এবং 3 নম্বর জায়গা থেকেও কিন্তু কোশ্চেন আসে। আবার সেই রকম এই ফরেস্ট রিজিয়ন, শুধু ফরেস্ট কথা বললে মধ্যপ্রদেশ 1 নম্বরে, অরুণাচল প্রদেশ 2 নম্বরে, এখানেও 2 নম্বরে ছিল, শুধুমাত্র ছত্তিশগড় এইটা একটু পরিবর্তন হয়েছে। আচ্ছা, এবারতে এই পয়েন্টটা দেখো যে আমাদের টপ 4 স্টেট শোয়িং ম্যাক্সিমাম ইনক্রিজ ইন ফরেস্ট অ্যান্ড ট্রি কভারেজ, মানে 4টে সব থেকে ভালো রাজ্য যাদের মানে ফরেস্ট এরিয়া বৃদ্ধি পেয়েছে। কোনগুলো সব থেকে বেশি বৃদ্ধি পেয়েছে? ছত্তিশগড়ে, তারপরে উত্তরপ্রদেশে, ওড়িশাতে এবং রাজস্থানে, মানে এদের বৃদ্ধি অনেকটাই বেশি হয়েছে। আচ্ছা, এবার হচ্ছে মানে এইটা হচ্ছে ফরেস্ট অ্যান্ড ট্রি কভার, মানে ফরেস্ট এবং গাছ দুটোকে মিলিয়ে। এর পরেরটা দেখো, শুধুমাত্র ফরেস্ট রিজিয়ন বৃদ্ধি পেয়েছে। দেখো ট্রি কভার বলতে বোঝায় যে গাছপালা বসানো হয়েছে। দেখো গাছপালা বসানো আর একটা ফরেস্ট রিজিয়ন, এবং সুন্দরবন একটা ফরেস্ট রিজিয়ন, আর কলকাতাতে আমি যদি 10টা গাছ বসাই সেটা ট্রি কভার বৃদ্ধি পাবে। সেই ট্রি কভার বৃদ্ধি পেলে কিন্তু আমি সেই ফরেস্ট বা সেই এনভায়রনমেন্ট কিন্তু আমি পাবো না, তবে কিছুটা পাবো। এবার সেদিক থেকে শুধু ফরেস্ট কভারের দিক থেকে সব থেকে বেশি বৃদ্ধি পেয়েছে মিজোরামে ফরেস্ট কভারেজ এরিয়া বৃদ্ধি পেয়েছে, গুজরাটে বৃদ্ধি পেয়েছে, ওড়িশাতে 3 নম্বর পজিশনে আছে। আচ্ছা, তেমনি আমাদের পার্সেন্টেজের নিরিখে, মানে ফরেস্ট কভারেজ যে পার্সেন্টেজ আছে সেইখানেতে একটা তালিকা তৈরি করা হয়েছে। সব থেকে বেশি পার্সেন্টেজ ফরেস্ট এরিয়া কার আছে না, আমাদের লাক্ষাদ্বীপের টোটাল এরিয়ার প্রায় 91% এরিয়া জুড়ে তাদের ফরেস্ট আছে। মানে লাক্ষাদ্বীপের টোটাল এরিয়া, লাক্ষাদ্বীপের এরিয়া সম্ভবত 32 স্কোয়ার কিলোমিটার, তার মানে ওই 32 স্কোয়ার কিলোমিটারের 91% এরিয়া জুড়ে মোটামুটি ফরেস্ট আছে। আচ্ছা, মিজোরামের টোটাল এরিয়ার আমাদের 85% জুড়ে ফরেস্ট আছে, এবং তার সঙ্গে আমাদের আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের টোটাল এরিয়ার প্রায় 81% ধরে আমাদের ফরেস্ট আছে। এই সমস্ত রিপোর্ট আমাদের পাবলিশড হয়েছে, সেখানেতে তোমরা বাকিটা একটু দেখে নিও এবং তারপরে আমি পরে এতে যাচ্ছি। আচ্ছা দেখো, আচ্ছা বন আচ্ছাদন শতাংশের দিক থেকে, মানে যেটা একটু আগে আলোচনা করছিলাম লাক্ষাদ্বীপের ক্ষেত্রে, যে শতাংশের দিক থেকে কার ফরেস্ট রিজিয়ন সব থেকে বেশি আছে, অবভিয়াসলি লাক্ষাদ্বীপের আছে। এখানে সেই বিষয়টা নিয়ে আমি আলোচনা করেছি। আচ্ছা, এই রিপোর্টটাকে একটু ভালো করে দেখবে, এবং আমি মোটামুটি তোমাদের জন্য সুন্দর একটা প্রেজেন্টেশন, সুন্দর একটা স্লাইড তৈরি করে দিয়েছি। আশা করি তোমাদের সমস্যা হবে না। আচ্ছা, আমি পরের স্লাইডে যাব। আসল আমার কাজ হচ্ছে মানে থিওরি রিডিং পড়া নয়, আমার কাজ হচ্ছে কনসেপ্ট বোঝানো। দেখো কিছু কিছু বিষয় আছে আমাদের পরীক্ষায় কনসেপচুয়ালি কোশ্চেন আসে, আমাদের পরীক্ষায় হুবহু এইটার মানে এইটা এরকম কোশ্চেন কিন্তু আসে না, কনসেপ্ট দিয়ে কোশ্চেন আসে। সেখানে বায়োস্ফিয়ার রিজার্ভ থেকে 100টা কোশ্চেন আসতে পারে, সেখানে কিছু কোশ্চেন তার মধ্যে থাকবে কনসেপচুয়াল। সেখানে বায়োস্ফিয়ার রিজার্ভ কী জিনিস সেটা মুখস্থ বিদ্যা করে নয়, সেটা গল্পের ছলে বুঝবো আমরা, সেটাই দেখো আমরা এবার আলোচনা করছি। আচ্ছা দেখো, আমরা আমাদের ভারতবর্ষের যে ফরেস্ট রিজিয়ন, এই ফরেস্ট রিজিয়নকে আমরা 3টে ক্যাটাগরিতে ভাগ করছি। 3টে ক্যাটাগরি কি কি? একটা হচ্ছে বন্যপ্রাণী অভয়ারণ্য, একটা হচ্ছে বায়োস্ফিয়ার রিজার্ভ, আর একটা হচ্ছে জাতীয় উদ্যান।
তিনটে ক্যাটাগরিতে ভাগ করলাম। আচ্ছা, এবার তিনটে ক্যাটাগরির কি কি পার্থক্য আমরা সেটাকে নিয়ে প্রথমে আলোচনা করব। আচ্ছা দেখো, প্রথমে দেখো ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি মানে বন্যপ্রাণী অভয়ারণ্য, মানে যে অরণ্যে বন্যপ্রাণীরা ভয় ডরহীনভাবে ঘুরে বেড়াতে পারে তাকে বলা হয় বন্যপ্রাণী অভয়ারণ্য। অভয়ারণ্য মানে অভয়যুক্ত অরণ্য, মানে যেখানে কেউ ভয়হীনভাবে ঘুরে বেড়াতে পারে। আর বন্যপ্রাণী আগেই লেখা আছে, তার মানে এই ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে কাদেরকে মূলত সংরক্ষণ করা হয়, সেটা হচ্ছে বন্য প্রাণীদের। এখানে একবারের জন্য উদ্ভিদ কটাটা কিন্তু উল্লেখ নেই, তার মানে বন্যপ্রাণী অভয়ারণ্যতে আমাদের উদ্ভিদ নয়, শুধুমাত্র প্রাণীদেরকে সংরক্ষণ করা হয়, তাই তার নাম ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। এইখানে এইসব সমস্ত রকম পশুদের হত্যা করা, পশু পাচার করা, পশুদের শিং বিক্রি করা, এই জাতীয় জিনিসগুলো পুরোপুরিভাবে নিষিদ্ধ থাকে। তবে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে মানুষ কিন্তু যেতে পারে। মানুষ খুব কিছু ক্ষেত্রে আছে যেখানে পারমিশনের একটা প্রয়োজন আছে, মানে খুব সামান্য একটা বার্ডেন ছাড়া আমাদের মানুষ সেখানে কিন্তু বন্যপ্রাণী অভয়ারণ্যতে ফ্রিলি যেতে পারে। এটা বন্যপ্রাণী অভয়ারণ্যের একটা বিশেষত্ব। আর তার সঙ্গে বন্যপ্রাণী অভয়ারণ্যের পার্টিকুলার কোনো সীমা নেই, নির্দিষ্ট কোনো সীমা নেই, মানে কতটা অঞ্চল এই বন্যপ্রাণী অভয়ারণ্য আছে এবং কোথায় মানুষ যেতে পারবে কোথায় যেতে পারবে না সেরকম কোনো বাউন্ডারি কিন্তু আমাদের এই বন্যপ্রাণী অভয়ারণ্যের ক্ষেত্রে নেই। আচ্ছা, তারপরে আমরা দেখব 2 নম্বর পার্ট, যার নাম হচ্ছে জাতীয় উদ্যান, মানে বন্যপ্রাণী অভয়ারণ্য থেকে আরেকটু আধুনিক যে অরণ্য তাকে বলে জাতীয় উদ্যান। জাতীয় উদ্যান অ্যাকচুয়ালি কি না, যে ফরেস্টে দেখো জাতীয় উদ্যান ন্যাশনাল পার্ক, পার্ক মানে যেখানে একটা বাউন্ডারি থাকবে, পার্ক মানে যেখানে একটা বাউন্ডারি থাকবে। আচ্ছা, তুমি আমাদের কোনো একটা পার্কে যাচ্ছ, আমাদের ইকো পার্কে যাচ্ছ। আচ্ছা, ইকো পার্কে একটা বাউন্ডারি আছে। আচ্ছা, ইকো পার্কের ভেতরে ঢুকতে গেলে তোমাকে পারমিশন নিতে হয়, হ্যাঁ, টিকিট কাটতে হয়। আচ্ছা, তার মানে ন্যাশনাল পার্কের ভেতরে ঢুকতে গেলে পারমিশন নিতে হবে, হ্যাঁ নিতে হবে। তবে তুমি ঢুকতে পারবে, মানে ইকো পার্কের ভেতরে কিন্তু তুমি ঢুকতে পারবে, মানে এমন নয় যে ঢোকা নিষিদ্ধ, মানে এরকম নয় যে আমাদের রাইটার্স বিল্ডিং যে এখানে ঢোকা নিষিদ্ধ, এরকম ব্যাপার নয়, ঢুকতে পারবে, তবে পারমিশন নিয়ে ঢুকতে পারবে। আচ্ছা, একটা নির্দিষ্ট সময় আছে, তুমি ইকো পার্কে রাত্রি 10টার সময় গেলে আমি ঢুকবো, ঢুকতে দেবে না, একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড আছে। তার মানে একটা নির্দিষ্ট রেস্ট্রিকশনের মধ্যে থেকে যে পার্কে মানুষ যেতে পারে, মানুষের অ্যালাউ আছে, সেই সমস্ত জাতীয় উদ্যানকে আমরা বলি হচ্ছে ন্যাশনাল পার্ক। যতটা সোজাভাবে বললাম এতটা সোজা বিষয়টা কিন্তু নয়। আচ্ছা, একটু দেখে নাও। আচ্ছা, আংশিক নিষেধাজ্ঞা রয়েছে, এটা কি বন্যপ্রাণী অভয়ারণ্যতে কি পুরো মানে খুল্লা কোনো কোনো কিছু বার্ডেন নেই, যে যেমন ইচ্ছা ঢুকবে বেরোবে, কিছু ব্যাপার নেই। কিন্তু আমাদের জাতীয় উদ্যানের ক্ষেত্রে আংশিক একটা নিষেধাজ্ঞা রয়েছে। আচ্ছা আচ্ছা, জাতীয় উদ্যানের যে মূল অংশ, মানে যেখানে মূলত মানে বন্য প্রাণীদেরকে সংরক্ষণ করা হয়, সেইগুলোতে সমস্ত রকম বাহ্যিক কার্যকলাপ নিষিদ্ধ থাকে। যেখানে বাঘটাক থাকে বা যেখানে হাতি টাতি থাকে সেখানে মানুষজনের যাওয়া সম্পূর্ণভাবে নিষিদ্ধ। আচ্ছা, তার সঙ্গে আর একটা জিনিস দেখো। আচ্ছা, এবার সরকারি নিয়ম অনুসারে একটা সীমানা নির্ধারণ করা হয়েছে, তার মানে এই আমাদের জাতীয় উদ্যানের একটা নির্দিষ্ট কিন্তু সীমানা আছে। আচ্ছা, এবার জাতীয় উদ্যান তাহলে কাদের সংরক্ষণ করা হয়? মূলত যে সমস্ত প্রাণী উদ্ভিদ আমাদের হয়তো বিলুপ্ত শ্রেণীতে আছে বা বিলুপ্ত প্রায় হয়ে যাচ্ছে, মানে এই রকম মানে বিলুপ্ত প্রায় উদ্ভিদ এবং প্রাণীদেরকে মূলত সংরক্ষণ করা হয় আমাদের জাতীয় উদ্যানে। তারপরে জাতীয় উদ্যানে শুধুমাত্র উদ্ভিদ নয়, মানে শুধুমাত্র প্রাণী নয়, প্রাণী এবং উদ্ভিদ দুজনকেই কিন্তু সংরক্ষণ করা হয়ে থাকে সাধারণত। এটা কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুলস নেই। আমাদের বন্যপ্রাণী অভয়ারণ্যকে মূলত দেখাশোনা করে হচ্ছে রাজ্য সরকার, এবং রাজ্য সরকারের সঙ্গে কোনো প্রাইভেট সংস্থাকে হয়তো আন্ডারটেক দিয়ে দিল, এবং তিনি একটা প্রাইভেট সংস্থা এবং রাজ্য সরকার দুজনে মিলে কোলাবোরেশনে একটা বন্যপ্রাণী অভয়ারণ্যকে দেখাশোনা করবে। আচ্ছা, তা বন্যপ্রাণী অভয়ারণ্যের পরে জাতীয় উদ্যান একে দেখাশোনা করবে, একে দেখাশোনা করবে আমাদের রাজ্য সরকার এবং তার সঙ্গে কেন্দ্রীয় সরকার। আমরা জানি যে আমাদের সেন্ট্রাল স্টেট রিলেশনশিপে মোট 3টে তালিকার কথা বলা আছে, একটা কেন্দ্রীয় তালিকা, একটা রাজ্য তালিকা আর একটা যুগ্ম তালিকা। আমাদের ফরেস্ট রিজিয়ন এই যুগ্ম তালিকার মধ্যে আছে, যেখানে রাজ্য সরকারও কোনো আইন প্রণয়ন করতে পারে, কেন্দ্রীয় সরকারও কিন্তু কোনো আইন প্রণয়ন করতে পারে। তারই একটা জলজান্ত উদাহরণ হচ্ছে আমাদের জাতীয় উদ্যান। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা চলে যাব
পরে চলে যাব হচ্ছে বায়োস্ফিয়ার রিজার্ভে। বায়োস্ফিয়ার রিজার্ভ হচ্ছে জাতীয় উদ্যানের থেকে আরেকটু আধুনিক। কেন আধুনিক? প্রথম কথা, জাতীয় উদ্যানকে কন্ট্রোল করে কে? জাতীয় উদ্যানকে কন্ট্রোল করে আমাদের ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রাম, MAB, ম্যাপ বলে একটা সংস্থা, আমাদের ইউনাইটেড নেশন কনজারভেশন অফ নেচার, IUCN এর একটা দপ্তর হচ্ছে ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রাম। এই ম্যাপ অ্যাকচুয়ালি আমাদের এই বায়োস্ফিয়ার রিজার্ভকে কন্ট্রোল করে থাকে। তার সঙ্গে আমাদের কেন্দ্রীয় সরকার এবং ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রাম দুজনে মিলে এই বায়োস্ফিয়ার রিজার্ভকে কন্ট্রোল করে। আচ্ছা, বায়োস্ফিয়ার রিজার্ভে কোনগুলোকে বায়োস্ফিয়ার রিজার্ভ হিসেবে ধরা হয়? দেখো, প্রথমে একটা বনাঞ্চলকে আমরা নর্মাল বনাঞ্চল হিসাবে দেখব। সেই নর্মাল বনাঞ্চলে হয়তো কোনো চিতা, হরিণ এই জাতীয় কিছু প্রাণী আছে, তাদের সংরক্ষণের প্রয়োজন, তখন আমরা সেটাকে সংরক্ষণের জন্য আমাদের ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি বা বন্যপ্রাণী অভয়ারণ্য করে দেবো। আবার কোনো একটা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, সেখানে হয়তো এমন কিছু প্রাণী উদ্ভিদ আছে যেইগুলো মানে হয়তো বিলুপ্ত প্রায়, তখন সেইগুলোকে আরও বেশি করে সংরক্ষণ করতে হবে, তখন আমরা সেটাকে ন্যাশনাল পার্ক করে দেবো। তারপরে মনে করো কোনো একটা ন্যাশনাল পার্কের মধ্যে অনেক বেশি আছে, এমন কিছু উদ্ভিদ বা প্রাণী আছে যেগুলো হয়তো গোটা বিশ্বের নিরিখে হয়তো সেই ন্যাশনাল পার্কে আছে বা সেই রকম একটা উদ্যানেতে আছে। তার মানে এমন কিছু প্রাণী বা এমন কিছু উদ্ভিদ কোনো একটা পার্টিকুলার রিজিয়নে আছে যেটা কিন্তু বিশ্বের নিরিখে একটা বিলুপ্ত প্রায়। সেই রকম খুবই ক্রিটিক্যাল গোত্রীয় প্রাণীদের বা উদ্ভিদদেরকে আমরা রাখবো হচ্ছে এই বায়োস্ফিয়ার রিজার্ভের তালিকায়। ক্লিয়ার? আমাদের টোটাল 106টি ন্যাশনাল পার্ক আছে। 106টি ন্যাশনাল পার্কের মধ্যে থেকে 18টাকে বেছে নেওয়া হয়েছে বায়োস্ফিয়ার রিজার্ভ হিসাবে। তার মানে বুঝতে পারছো, এই বায়োস্ফিয়ার রিজার্ভ খুবই আমাদের বিলুপ্ত প্রায় প্রাণী উদ্ভিদদেরকে সংরক্ষণ করা হয়। এখানে মানুষের ক্রিয়াকলাপ সম্পূর্ণভাবে নিষিদ্ধ, মানুষ কোনো রকম এই বায়োস্ফিয়ার রিজার্ভে ঢুকতে পারবে না। আচ্ছা, এখানে একটা ডট 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 দেয়া আছে, কারণ এই বায়োস্ফিয়ার রিজার্ভের 3টে জোন আছে, সেগুলোকে নিয়ে আমি এর পরের স্লাইডটায় আলোচনা করব। আচ্ছা, তার মানে প্রথমে বুঝে রাখো যে এখানে মানুষের যে ক্রিয়াকলাপ সম্পূর্ণভাবে নিষিদ্ধ, আর এর একটা নির্দিষ্ট সীমানা আছে, মানে বায়োস্ফিয়ার রিজার্ভের একটা নির্দিষ্ট এরিয়া আছে, এই এরিয়াতে কিন্তু কেউ ঢুকতে পারবে না। এই এরিয়াতে আমাদের যারা ট্রাইবস তারা এই এরিয়া পর্যন্ত যেতে পারবে, এইখানে তারা যেতে পারবে না, এই জাতীয় একটা আমাদের গাইডলাইন কিন্তু এখানে আছে। আচ্ছা, এবারে দেখো, আচ্ছা পরের পেজে চলে গেলাম, আমাদের বায়োস্ফিয়ার রিজার্ভ। আচ্ছা, বায়োস্ফিয়ার রিজার্ভ যেটা বলছিলাম, যে বায়োস্ফিয়ার রিজার্ভকে আমরা 3টে ক্যাটাগরিতে ভাগ করব। 3টে তার প্রধান অংশ আছে, ক্যাটাগরিতে বললে ভুল হবে, তার 3টি প্রধান অংশ আছে। একটা আমাদের মূল এলাকা, একটা বাফার জোন, আর একটা হচ্ছে কোর জোন। আচ্ছা, তার মানে মূল এলাকা, আমাদের বাফার জোন এবং তার সঙ্গে আমাদের কোর জোন। আচ্ছা, প্রথমে আমরা মূল এলাকা নিয়ে আলোচনা করব। আচ্ছা, আমাদের মূল এলাকা বলতে কোন এলাকাটা কথা বলছে? আচ্ছা, এটা মূল এলাকা হবে না, এটা হবে হচ্ছে একটি উচ্চ রিজার্ভের ভিতরে, এটি একটি বায়োস্ফিয়ার রিজার্ভের ভিতরে অবস্থিত একটি উচ্চ সুরক্ষিত এলাকা, সবচেয়ে সুরক্ষিত এলাকা। এখানে এই লাইনটা একটু ভুল আছে, পুরোটা ভুল আছে। আচ্ছা, এই এরিয়াটাকে বলা হয় হচ্ছে, এখানে আমার একটুখানি দেখানো মিস্টেক হয়ে গেছে, সরি। তার মানে এখানে এই মূল এলাকা, এই কথাটাকে আমি ডিলিট করে দিলাম। এই মূল এলাকার জায়গায় আমি কি লিখব না, এই ট্রানজিশন জোন লিখব। আচ্ছা, তারপরেরটা বাফার জোন ঠিক আছে, তারপরেরটা কোর জোন ঠিক আছে। আচ্ছা, আমরা এই ছবিটা দেখে আমরা কিন্তু প্রথমে একটু বিষয়টাকে বোঝার চেষ্টা করব। আচ্ছা দেখো, আমাদের একটা বায়োস্ফিয়ার রিজার্ভকে আমরা 3টে ভাগে ভাগ করেছি। তার মধ্যে এই যে মাঝের সেক্টরটা, যেটা কোর রিজিয়ন, এটাই হচ্ছে একটা বায়োস্ফিয়ার রিজার্ভের একটা মূল এরিয়া। আর এখানেতে মানুষের কোনো রকমভাবে মানুষ কিন্তু অ্যালাউ নয়। এখানে সেই সমস্ত উদ্ভিদ প্রাণী থাকে যেগুলো বিশ্বের নিরিখে কিন্তু বিলুপ্ত প্রায়, সেইগুলোকে এই অঞ্চলে সংরক্ষণ করা হয়, কারোর কোনো রকম এইখানে কিন্তু ঢোকা যাবে না। ক্লিয়ার হলো?
আচ্ছা, এটা হচ্ছে কোর এরিয়া। আচ্ছা, কোর এরিয়ার পরের এরিয়াটা কি নাম না বাফার জোন। বাফার জোন কাকে বলে? বাফার জোন বলতে মানে কোর এরিয়ার ঠিক পাশের অংশটা যেখানেতে শর্ত সাপেক্ষে মানুষ অ্যালাউ আছে। কোন কোন ক্ষেত্রে মানুষ অ্যালাউ আছে? দেখো, এখানে কেউ একজন রিসার্চ করতে গেছে, অ্যালাউ আছে। কি ট্যুরিজমের লোক, এখানেতে অ্যালাউ আছে। আচ্ছা, আদিবাসী লোকেরা যারা ওখানকার ট্রাইবস, তারা ওখানে বসতি স্থাপন করতে পারবে, রিসার্চ করতে পারবে, কাঠ সংগ্রহ করতে পারবে। আদিবাসী ট্রাইবসরা, তাদের তো মূল জীবিকা তো ফরেস্ট থেকে কাঠ সংগ্রহ করা, জিনিসপত্র সংগ্রহ করা, সেইগুলো কিন্তু এই বাফার জোনেতে করতে পারবে। আচ্ছা, বাফার জোনের পরের জোনটাকে বলা হয় ট্রানজিশন জোন। এই ট্রানজিশন জোন হচ্ছে এমন একটা এরিয়া যে এরিয়াতে মানে মানুষ্য বসতি এবং আমাদের বায়োস্ফিয়ার রিজার্ভের ঠিক মাঝের অংশটাকে বলা হয় ট্রানজিশন জোন। এই ট্রানজিশন জোনেতে মোটামুটি মানুষ বসতি স্থাপন করতে পারবে, হিউম্যান সেটেলমেন্ট করতে পারবে, মানে সমস্ত রকম অ্যাক্টিভিটি করতে পারবে, কিন্তু সেটাও একটা মানে ফরেস্ট এরিয়ার মধ্যে থাকবে, সেখানে কিন্তু মানুষ থাকতে পারবে। একটা উদাহরণ দিয়ে ছোট করে বলি, আমরা যে সুন্দরবনে যে লঞ্চে করে বেড়াতে যাই, সুন্দরবনে আমরা কোন জায়গায় বেড়াতে যাই? আমরা বেড়াতে যাই হচ্ছে এই বাফার জোনে, সুন্দরবনের বাফার জোনে আমরা বেড়াতে যাই। আচ্ছা, তার মানে সুন্দরবনের বাফার জোনের মধ্যে পড়ে হচ্ছে আমাদের পাথরপতিয়মিয়া এই টাইপের রিজিয়নের কিছু আমাদের পাখিরালয় একটা আছে, সেই সমস্ত পাখিরালয় পাথরপতিমা ব্লকের মধ্যে কিছু পড়ে, এই জাতীয় কিছু অংশগুলোকে এই বাফার জোনের মধ্যে পড়ে। আমরা যেখানে বেড়াতে যাই, যেখানেতে আমরা গিয়ে থাকি বা যে সমস্ত কাজকর্মগুলো করি। আচ্ছা, এবার হচ্ছে আমাদের নামখানা, মানে যে সমস্ত জায়গা থেকে নামখানা, ক্যানিং, যে সমস্ত জায়গা থেকে সুন্দরবন যায়, এই অংশটাকে কি বলে? এই অংশটা অ্যাকচুয়ালি ট্রানজিশন জোন। বুঝতে পেরেছ? তার মানে আমাদের বায়োস্ফিয়ার রিজার্ভের সব থেকে ভেতরের যে অংশটা, সেই অংশটাকে বলা হয় কিন্তু কোর জোন। কোর জোনে কিন্তু মানুষের অ্যালাউ নয়। কোর জোনের পরের জোনটা আমাদের বাফার জোন। এই বাফার জোনে মানুষের অ্যালাউ আছে, মানুষ যেতে পারবে। এবং বাফার জোনের ওপরের জোনটা ট্রানজিশন জোন, যে ট্রানজিশন জোনটা আমাদের মানুষ্য সভ্যতা এবং বায়োস্ফিয়ার রিজার্ভের ঠিক মাঝের অংশটা, যেখানে কাজকর্ম সব কিছু করা যাবে, কিন্তু সেটা ফরেস্ট এরিয়া হিসাবেই বিবেচিত হবে। আচ্ছা, আশা করি বিষয়টাকে ক্লিয়ার করতে পারলাম। আর এই মূল এলাকা এইটা একটু ভুল হয়ে গেছে, মানে বাই মিস্টেক। আচ্ছা দেখো, আমাদের বর্তমানে ভারতের বায়োস্ফিয়ার রিজার্ভের সংখ্যা কতগুলো? 18টা বায়োস্ফিয়ার রিজার্ভ আছে। তার মধ্যে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ বায়োস্ফিয়ার রিজার্ভের সংখ্যা 12টা। এটাকে একটু বলি। আচ্ছা দেখো, 18খানা বায়োস্ফিয়ার রিজার্ভ আছে, যেটাকে IUCN এর একটা দপ্তর, ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রাম, সেটাকে কন্ট্রোল করে থাকে। আচ্ছা, এই 18খানা বায়োস্ফিয়ার রিজার্ভের মধ্যে ইউনেস্কোর তালিকাতে যুক্ত আছে আরও 12টি, মানে এটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ বা ওয়ার্ল্ড নেটওয়ার্ক বায়োস্ফিয়ার রিজার্ভ। এটা বায়োস্ফিয়ার রিজার্ভের মধ্যে থেকেও আরও কিছু ক্রিম বায়োস্ফিয়ার রিজার্ভকে এই তালিকায় যুক্ত করে দেওয়া হয়েছে। সেই সংখ্যাটা আমাদের ভারতবর্ষে বর্তমানে 12টা। কোনটা ইউনেস্কো ওয়ার্ল্ড নেটওয়ার্ক বায়োস্ফিয়ার রিজার্ভ, কোনটা নর্মাল বায়োস্ফিয়ার রিজার্ভ, কোনটা ন্যাশনাল পার্ক, সেইগুলো কিন্তু আমাদের পরীক্ষায় কোশ্চেন আছে। সেগুলোকে নিয়ে আমরা পরবর্তীকালে আলোচনা করব। দেখো, আচ্ছা, এবারেতে আমাদের ভারতের বায়োস্ফিয়ার রিজার্ভের কি কি তালিকা আছে একটু দেখে নাও। দেখো, প্রথমে আমরা দেখব নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ। নীলগিরি রিজিয়নটা তোমরা ছবিতে দেখতে পাচ্ছ। এই নীলগিরি রিজিয়ন হচ্ছে আমাদের তামিলনাড়ু, কর্ণাটক এবং কেরালা, এই টোটাল 3টে অঞ্চল জুড়ে নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ। এই নীলগিরি পর্বত কোথায় অবস্থিত? যেখানে আমাদের ওয়েস্টার্ন ঘাট এবং ইস্টার্ন ঘাট, এই দুটো পর্বতমালা মিলিত হয়েছে আমাদের নীলগিরি পর্বতে। সেই নীলগিরি পর্বত হচ্ছে 3টে রাজ্যতেই কম বেশি অবস্থিত, সেখানেতে অবস্থিত নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ। আচ্ছা, তারপরে মান্নার উপসাগর তামিলনাড়ুতে অবস্থিত। এ দেখো, দেখতে পাচ্ছ গালফ অফ মান্নার, মানে শ্রীলঙ্কা এবং তামিলনাড়ুর ঠিক মাঝের যে অংশটা, এই অংশটা মান্নার উপসাগর, সেখানে গালফ অফ মান্নার বায়োস্ফিয়ার রিজার্ভ আছে। আচ্ছা, সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ পশ্চিমবঙ্গে অবস্থিত। নন্দা দেবী, ত্রিশূল, নন্দা দেবী, পঞ্চচুল্লি, এই জাতীয় বিভিন্ন যে সুন্দর সুন্দর পিক আছে, এই পিকগুলো দেখতে পাওয়া যায় কিন্তু উত্তরাখণ্ডে। বলা হয় নন্দা দেবীকে আমাদের ভারতবর্ষের সর্বোচ্চ শৃঙ্গ, কারণ মাউন্ট এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা,
কেটু, এইগুলো প্রপারলি কিন্তু ভারতে অবস্থিত নয়। এইগুলোর ম্যাক্সিমাম পোর্শনটা কিন্তু আমাদের চীন, আমাদের নেপাল, পাকিস্তান এই জাতীয় অঞ্চলে কিন্তু অবস্থান করছে। তাই সেই দিক থেকে পিওরলি ভারতে অবস্থিত, ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কিন্তু এই নন্দা দেবী, যেটা অবস্থিত কোথায়? উত্তরাখণ্ডে। দেখতে পাচ্ছ? আচ্ছা, এরপরে দেখো নকরেক। নকরেক হচ্ছে মেঘালয়ে অবস্থিত। পাঁচমারি মধ্যপ্রদেশে অবস্থিত। দেখো, পাঁচমারি ন্যাশনাল পার্ক মধ্যপ্রদেশে অবস্থিত। আচ্ছা, এরপরে সিমলিপাল ন্যাশনাল পার্ক আমাদের ওড়িশাতে অবস্থিত। এই সিমলিপাল ন্যাশনাল পার্ক আমাদের ভারতবর্ষের বেশ কিছু আমাদের জলপ্রপাত এই সিমলিপাল ন্যাশনাল পার্কের মধ্যে আছে। সিমলিপাল ন্যাশনাল পার্ক মানুষজন ট্যুর করতে যায় এবং খুব সুন্দর জায়গা এবং এনভায়রনমেন্ট খুব সুন্দর। আর এই সিমলিপাল ন্যাশনাল পার্কে আমি নিজেও গিয়েছিলাম। সেখানে এই একই জিনিস, সেখানে কিন্তু আমরা কোর জোনে যেতে পারিনি, আমরা নর্মালি ওই বাফার জোনটায় গিয়েছিলাম এবং বাফার জোনে মাঝে মধ্যে আমাদের বাঘ বেরিয়ে আসে। বাঘ কোর জোন থেকে, কোর জোনটা জাল দিয়ে কভার করা থাকে, বা জাল ভেঙে জাল কেটে বা গাছ দিয়ে অনেক সময় চিতা টিতা বাইরে বেরিয়ে চলে আসে খাবারের জন্য, বা সেই বাঘ টাকগুলোকে আমরা নর্মালি দেখতে যাই। সুন্দরবনেও কিন্তু তাই একই জিনিস। আচ্ছা, আমাদের আচানকমার অমরকন্টক। অমরকন্টক কোথায় অবস্থিত? অমরকন্টক হচ্ছে আমাদের মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড় রিজিয়নে অবস্থিত। তোমরা দেখছো আচানকমার অমরকন্টক ছত্তিশগড় এবং মধ্যপ্রদেশে অবস্থিত। আচ্ছা, এখানেতে যে সমস্ত বায়োস্ফিয়ার রিজার্ভগুলো আছে, এই বায়োস্ফিয়ার রিজার্ভগুলো অনেক সময় কীরকম কোশ্চেন দেয়? পশ্চিম থেকে পূর্বে সাজাও, উত্তর থেকে দক্ষিণে সাজাও, দক্ষিণ থেকে উত্তরে সাজাও, পূর্ব থেকে পশ্চিমে সাজাও। এগুলো কিন্তু আমাদের কোশ্চেন দেয়। তাই আমরা যখন এই পিডিএফটা বা এই ক্লাসটা পড়ব, তখন কিন্তু এই ছবিটাকে মাথায় রেখে পড়ব যে আমাদের সবার ওপরে আছে কোল্ড ডেজার্ট, দেখতে পাচ্ছ হিমাচল প্রদেশে অবস্থিত। তারপরে আমাদের নন্দা দেবী, তারপরে আমাদের দিবং মানে যেটা অরুণাচল প্রদেশে অবস্থিত, সেটা কিন্তু ওপরে। তারপরে আমাদের সিকিম, তারপরে আমাদের মানস, তারপরে ডিব্রু সাইখোয়া, তারপরে হচ্ছে নকরেক, তারপরে হচ্ছে পান্না, তারপরে হচ্ছে আমাদের কচ্ছ। মানে এই রকমভাবে কিন্তু আমাদের পড়াশোনা করতে হবে। আচ্ছা, দেখো পরেরটায় চলে গেলাম। আচ্ছা, গ্রেট নিকোবর বায়োস্ফিয়ার রিজার্ভ, তোমরা ছবিতে দেখতে পাচ্ছ এই বায়োস্ফিয়ার রিজার্ভটা গ্রেট নিকোবরে অবস্থিত। গ্রেট নিকোবর বায়োস্ফিয়ার রিজার্ভ নিকোবর দ্বীপপুঞ্জতে অবস্থিত, যেটা আন্দামান নিকোবরের মধ্যে পড়ে। আচ্ছা, আগস্তা মালাই, এটা কেরালা তামিলনাড়ুতে অবস্থিত। আগস্তা মালাই বায়োস্ফিয়ার রিজার্ভ কেরালা তামিলনাড়ুতে অবস্থিত। আচ্ছা, এরপরে আমাদের কাঞ্চনজঙ্ঘা সিকিমে অবস্থিত। কচ্ছের রন গুজরাটে অবস্থিত, রন অফ কচ্ছ, কচ্ছের রন গুজরাটে অবস্থিত। কোল্ড ডেজার্ট হিমাচল প্রদেশে অবস্থিত। আচ্ছা, একটু আগেই বলছিলাম হিমাচল প্রদেশে কোল্ড ডেজার্ট। আচ্ছা, ডিহং ডিবং, এই ডিহং এবং ডিবং দুটো নদী, এই দুটো নদী মিলিত হয়ে নাম হয়েছে ব্রহ্মপুত্র। তার মানে আমাদের ব্রহ্মপুত্রর যে প্রধান উপনদী ডিহং ডিবং, সেটা হচ্ছে অরুণাচল প্রদেশে অবস্থিত। শেষাচলম আমাদের অন্ধ্রপ্রদেশে অবস্থিত। মানস আসামে অবস্থিত। ডিব্রু সাইখোয়া আসামে অবস্থিত। পান্না মধ্যপ্রদেশে অবস্থিত। পান্না হচ্ছে সব থেকে ছোট। আমরা কিন্তু এই কোনটা ছোট কোনটা বড় সেগুলোকে নিয়ে আলোচনা করব। আচ্ছা, এরপরে দেখো, এরপরে আমরা দেখব হচ্ছে ইউনেস্কো ওয়ার্ল্ড নেটওয়ার্ক বায়োস্ফিয়ার রিজার্ভ। তার মানে 18খানা বায়োস্ফিয়ার রিজার্ভের মধ্যে কিছু কিছু বায়োস্ফিয়ার রিজার্ভ আছে যেগুলো ইউনেস্কো আরও বেশি করে সংরক্ষণের জন্য একটা প্রমোট করেছে। সেই 12খানা ন্যাশনাল পার্ক, 12খানা বায়োস্ফিয়ার রিজার্ভ কোনগুলো, সেইগুলোকে আমরা দেখব। তার মধ্যে আছে নীলগিরি, তার মধ্যে আছে আমাদের মান্নার বায়োস্ফিয়ার রিজার্ভ, যেটা তামিলনাড়ু উপকূলে অবস্থিত। আচ্ছা, তারপরে হচ্ছে গলফ অফ মান্নার যেটা। আচ্ছা, তারপরে সুন্দরবন, তারপরে আমাদের নন্দা দেবী, তারপরে হচ্ছে নকরেক। আচ্ছা, তারপরে দেখো আমাদের পাঁচমারি বায়োস্ফিয়ার রিজার্ভ, যেটা মধ্যপ্রদেশে অবস্থিত। সিমলিপাল বায়োস্ফিয়ার রিজার্ভ ওড়িশাতে অবস্থিত। গ্রেট নিকোবর, যেটা আন্দামান নিকোবরে অবস্থিত। আচানকমার, যেটা অমরকন্টক বায়োস্ফিয়ার রিজার্ভ, যেটা ছত্তিশগড় মধ্যপ্রদেশে অবস্থিত। আচ্ছা, তার সঙ্গে আগস্তা মালাই বায়োস্ফিয়ার রিজার্ভ আমাদের কেরালা তামিলনাড়ু রিজিয়নে অবস্থিত। আমাদের কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান সিকিমে অবস্থিত। আর পান্না বায়োস্ফিয়ার রিজার্ভ, যেটা আমাদের মধ্যপ্রদেশে অবস্থিত। তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের কাঞ্চনজঙ্ঘা বায়োস্ফিয়ার রিজার্ভ বা ন্যাশনাল পার্ক, যেটা ইচ্ছা বলতে পারো। মানে যেটাই ন্যাশনাল পার্ক সেটাই বায়োস্ফিয়ার রিজার্ভ। মানে ন্যাশনাল পার্কে বায়োস্ফিয়ার রিজার্ভের একটা তকমা দিতে হয়। মানে একটা ছেলে যে মাস্টার ডিগ্রি পাস করেছে, মানে সে তো ইন ন্যাচারাল মাধ্যমিক পাস, মানে মাধ্যমিক তো সে পাস করেছে, মানে মাধ্যমিক পাসটাকে তুমি ধরতে পারো একটা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি।
তারপরে সেই ছেলেটা যখন উচ্চ মাধ্যমিক পাস করবে তখন সেটা ন্যাশনাল পার্ক, সেই ছেলেটা যখন আমাদের বিএ বিএসসি পাস করবে তখন সেটা বায়োস্ফিয়ার রিজার্ভ, সেই ছেলেটা যখন মাস্টার ডিগ্রি করবে সে তখন ওয়ার্ল্ড নেটওয়ার্ক বায়োস্ফিয়ার রিজার্ভের মধ্যে পড়বে। মানে বুঝতে পারছো, মানে একটা ন্যাশনাল পার্ক বা একটা ফরেস্ট সেই যদি এই ওয়ার্ল্ড নেটওয়ার্ক বায়োস্ফিয়ার তালিকায় চলে আসে, তার মানে সে ইন ন্যাচারাল একটা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, ইন ন্যাচারাল একটা আমাদের ন্যাশনাল পার্ক বা যাই বলো। আচ্ছা, এবারে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখো। ভারতের বৃহত্তম বায়োস্ফিয়ার রিজার্ভের মধ্যে কোনটা পড়ছে? আমাদের রন অফ কচ্ছ। একটা কথা মাথায় রাখবেন, প্রথম দিনের ক্লাসে আমি আলোচনা করেছি যে এই কচ্ছ বায়োস্ফিয়ার রিজার্ভ, এই কচ্ছ হচ্ছে আমাদের ভারতবর্ষের সব থেকে বড় জেলা। এই কচ্ছ জেলাটা এতটা বড় যেটা আমাদের মণিপুর, নাগাল্যান্ড, সিকিম, গোয়া এই জাতীয় স্টেটের থেকেও বড় জেলা হচ্ছে এই কচ্ছ। তার মানে কচ্ছেতে অবস্থিত যে বায়োস্ফিয়ার রিজার্ভটা সেটা ইন ন্যাচারাল ভারতের সব থেকে বড় হবে। আচ্ছা, ভারতের ক্ষুদ্রতম বায়োস্ফিয়ার রিজার্ভ হচ্ছে আমাদের ডিব্রু সাইখোয়া বায়োস্ফিয়ার রিজার্ভ, এটা হচ্ছে ভারতের সব থেকে ক্ষুদ্রতম। অনেক সময় পান্না থাকে, আমিও ভুল করে পান্না বলে ফেলেছিলাম, পান্না অনেক সময় অনেক বইতে থাকে, কিন্তু এটা মাথায় রাখবে ডিব্রু সাইখোয়া হচ্ছে সব থেকে ছোট, আর পান্না হচ্ছে সব থেকে নবীন। আর ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ আমাদের নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ সব থেকে প্রথম, এবং ভারতের নবীনতম বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটা? আমাদের পান্না বায়োস্ফিয়ার রিজার্ভ। আশা করি ক্লিয়ার করতে পেরেছি কোনটা নবীন, কোনটা পুরাতন, কোনটা প্রাচীন, এই জাতীয় জায়গা থেকে কিন্তু আমাদের পরীক্ষায় কোশ্চেন আছে। আচ্ছা, এরপরে এতে চলে গেলাম ন্যাশনাল পার্ক। বায়োস্ফিয়ার রিজার্ভ শেষ, এবারে আমরা যাব ন্যাশনাল পার্কে। আচ্ছা, ন্যাশনাল পার্ক মানে কোনটাকে বললাম? মানে যার মানুষ যেখানে যেতে পারবে, তবে একটা পারমিশনের প্রয়োজন আছে। আচ্ছা, আর ন্যাশনাল পার্কের একটা বাউন্ডারি থাকবে। ন্যাশনাল পার্কে নর্মালি আমাদের কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার যৌথভাবে কন্ট্রোল করে। আচ্ছা, সেই ন্যাশনাল পার্ক। আচ্ছা, জাতীয় উদ্যান আমাদের বর্তমানে 106টি জাতীয় উদ্যান আছে। আজকে আমি জানুয়ারি মাসে ক্লাস করাচ্ছি, এই জানুয়ারি 2025-এর তথ্য অনুসারে 106টি আমাদের ন্যাশনাল পার্ক আছে। ভবিষ্যতে আরও বাড়বে, তখন সেটাকে তোমরা আপডেট করে নেবে যদি আমার এই রিপোর্টটা দেখো বা আমার এই ভিডিওটা দেখো। আর ভবিষ্যতে যখন আমি ক্লাস করাবো তখনও আমি অবশ্যই এগুলোকে আপডেট করে দেব। আচ্ছা, এবারে সব থেকে বেশি কোথায় আছে? মধ্যপ্রদেশে 12টি সব থেকে বেশি আছে। ওই বললাম আজকের জানুয়ারি মাসের 2025-এর রিপোর্ট কিন্তু এটা আমি বলছি, এটা কিন্তু মানে ফেব্রুয়ারি মার্চে এটা কিন্তু নাও পালন হতে পারে। আচ্ছা, একটাও ন্যাশনাল পার্ক নেই কোথায়? পাঞ্জাবে একটাও ন্যাশনাল পার্ক নেই, ভাবো। আচ্ছা, ভারতের বৃহত্তম ন্যাশনাল পার্ক কোনটা? আমাদের হেমিস ন্যাশনাল পার্ক। হেমিস লাদাখে অবস্থিত, হেমিস ন্যাশনাল পার্ক, সেটা হচ্ছে সব থেকে বড়। আচ্ছা, ভারতের ক্ষুদ্রতম ন্যাশনাল পার্ক সাউথ বটম ন্যাশনাল পার্ক, এটা আমাদের নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত সাউথ বটম ন্যাশনাল পার্ক। ভারতের নবীনতম ন্যাশনাল পার্ক রাইমোনা ন্যাশনাল পার্ক, এই রাইমোনা ন্যাশনাল পার্ক হচ্ছে আসামে অবস্থিত। আচ্ছা, এরপরে দেখো ভারতের ভাসমান ন্যাশনাল পার্ক, এটা হচ্ছে কৈবুল লামজিও ন্যাশনাল পার্ক, এটা মণিপুরে অবস্থিত। মণিপুরে যে লোকটাক লেক আছে, সেই লোকটাক লেকের ওপরে অবস্থিত কৈবুল লামজিও ন্যাশনাল পার্ক। লেকের ওপরে অবস্থিত, ওই জন্য এটাকে ভাসমান বলছে। মানে চারিদিকে নদী, মাঝখানে একটা লেক, সেই লেকের ওপরে একটা ন্যাশনাল পার্ক অবস্থিত, মানে চারিদিকে জল, মাঝখানে একটা ন্যাশনাল পার্ক অবস্থিত, ওই জন্য এটাকে ভাসমান ন্যাশনাল পার্ক বলছে, মানে যে কোনো মতে জলে ভেসে যেতে পারে। আচ্ছা, এরপরে দেখো ভারতের জাতীয় উদ্যানের কিছু তালিকা। আচ্ছা, এইখানেও একই জিনিস, জাতীয় উদ্যান নর্মালি ওপর থেকে নিচে সাজাতে দেয় না, কারণ প্রচুর জাতীয় উদ্যান আছে তো মানুষের মনে রাখা কঠিন। তাও ছবিতে একটু দেখে নেবে, ছবি দেখে দেখে আমাদের যদি আমি ন্যাশনাল পার্ক বায়োস্ফিয়ার রিজার্ভ পড়ি, ব্যাপারটা খুব ইজি ব্যাপার হবে। আমাদের গল্পের মতো করে, ছবির মতো করে কিন্তু পড়াশোনা করতে হবে যদি আমরা আলটিমেট সাকসেস পেতে চাই। আর তা না হলে, যদি সাকসেস লক্ষ্য নয়, যদি অন্য কিছু লক্ষ্য থাকে, তাহলে যেমনভাবে চলছো বা এতদিন চলেছো, ক্যারি অন। আচ্ছা, আনাইমুদি শোলা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? কেরালাতে অবস্থিত। আমাদের পেরিয়ার ন্যাশনাল পার্ক কেরালাতে অবস্থিত। আমাদের সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক কেরালাতে অবস্থিত। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের বালপাক্কাম ন্যাশনাল পার্ক, এটা মধ্যপ্রদেশে অবস্থিত। আচ্ছা, তার মানে একটা জিনিস এখান থেকে একটা কমন জিনিস, এই শোলা ফরেস্ট কোথায় অবস্থিত? WBCS এর কোশ্চেন, CGL এর কোশ্চেন। তাহলে শোলা মানেই জানবে কেরালা। শোলা একটা ফরেস্ট রিজিয়ন, সেখানে এক রকমের গাছ আছে, সেগুলো শোলা ফরেস্ট বলে। আচ্ছা, এরপরে দেখো আমাদের বান্ধবগড় ন্যাশনাল পার্ক মধ্যপ্রদেশে অবস্থিত। আমাদের কানহা মধ্যপ্রদেশ,
এই কানহা, কুনো, কুনো কানহা মানে মাথায় রাখবে, কুনো কানহা সবাই এরা সব মধ্যপ্রদেশে অবস্থিত। চান্দেলি ন্যাশনাল পার্ক মহারাষ্ট্রে অবস্থিত। আচ্ছা, এরপরে দেখো আমাদের বন্দিপুর ন্যাশনাল পার্ক, কর্ণাটকে অবস্থিত বন্দিপুর ন্যাশনাল পার্ক। তারপরে বানেরঘাটা ন্যাশনাল পার্ক, কর্ণাটকে অবস্থিত। বেতলা ন্যাশনাল পার্ক, ঝাড়খণ্ডের একটা সুন্দর ন্যাশনাল পার্ক। এই বেতলা মানুষজন বেড়াতে যায়, নেতারহাট থেকে বেতলা বেড়াতে যায়। প্রতিটা ন্যাশনাল পার্কই কম বেশি মানুষজন বেড়াতে যায়, তার মধ্যে বেতলা একটা গুরুত্বপূর্ণ ন্যাশনাল পার্ক। বেতলা ন্যাশনাল পার্ক ঝাড়খণ্ডে অবস্থিত। আচ্ছা, এখান থেকে পরীক্ষাটা কোশ্চেন এসেছিল যে আমাদের কোয়েল নদী, নর্থ কোয়েল নদীর পাশে কোন ন্যাশনাল পার্ক আছে, বা আরেকবার কোশ্চেন এসেছিল যে বেতলা ন্যাশনাল পার্কের পাশ দিয়ে কোন নদী প্রবাহিত হয়েছে, সেটা হচ্ছে নর্থ কোয়েল নদী এই অঞ্চল দিয়ে প্রবাহিত হয়েছে। তার মানে আমরা শুধু যে ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত সেটা জানলে হবে না, তার সঙ্গে ন্যাশনাল পার্কের বেশ কিছু বিশেষত্বও কিন্তু জানতে হবে, যে জায়গাগুলো থেকে কোশ্চেন এসেছে এবং ভবিষ্যতে আসতে পারে। সেই রকম আজকে তো আমি শুধুমাত্র তোমাদের ন্যাশনাল পার্কের তালিকা দিচ্ছি। এই রকম এই নর্থ কোয়েল নদীর মতো যদি তালিকা পেতে চাও, বা সেইগুলোর জন্য অবশ্যই আমার ক্লাসকে ফলো করতে হবে, এবং এই জাতীয় কোশ্চেন আমি যখন অ্যাডভান্স লেভেল ক্লাস করাবো, অ্যাডভান্স লেভেল স্ট্যাটিক যুগে করাবো, তখন এইগুলোকে তার মধ্যে কিন্তু অন্তর্ভুক্ত করব। আচ্ছা, এরপরে দেখো ভিতরকণিকা ন্যাশনাল পার্ক ওড়িশাতে অবস্থিত। এই ভিতরকণিকা ন্যাশনাল পার্ক অলিভ লেডি টার্টেল এবং লবণাক্ত জলের কুমিরের জন্য পরিচিত। আচ্ছা, এরপরে শিমলিপাল ন্যাশনাল পার্ক, এটা কোথায় অবস্থিত? এটা আমাদের ওড়িশাতে অবস্থিত। তারপরে দেখো ক্যাম্বেল বে ন্যাশনাল পার্ক, এই ক্যাম্বেল বে এইসব কথাবার্তা শুনলেই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত হবে। মহাত্মা গান্ধী মেরিন ন্যাশনাল পার্ক, মেরিন সমুদ্র কোথায় আছে? আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। আর কোথায় থাকবে? আন্দামান আর নিকোবর দ্বীপপুঞ্জে আছে, মাথায় রাখবে এগুলো। আচ্ছা, এরপরে দেখো তোমরা ছবিতে দেখতে পাচ্ছ গরুমারা ন্যাশনাল পার্ক আমাদের পশ্চিমবঙ্গে অবস্থিত। এই গরুমারা ন্যাশনাল পার্ক, গরুমারা, জলদাপাড়া, বক্সা এই জাতীয় জায়গাতে কিন্তু মানুষ বেড়াতে যায়, এবং এই ন্যাশনাল পার্কগুলো কিন্তু আমাদের কম্পিটিটিভের জন্য খুব গুরুত্বপূর্ণ, পশ্চিমবঙ্গের পরীক্ষার জন্য তো গুরুত্বপূর্ণ, এবং সর্বভারতীয় পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। টাডোবা ন্যাশনাল পার্ক মহারাষ্ট্রে অবস্থিত। ক্লাউডেড লেপার্ড, মেঘ আবার লেপার্ড একসঙ্গে মিলিত হয়েছে, ত্রিপুরাতে অবস্থিত। আচ্ছা, তারপরে হচ্ছে ডেজার্ট ন্যাশনাল পার্ক, রাজস্থানে অবস্থিত। ডেজার্ট মানে মরুভূমি, রাজস্থান ছাড়া কোথায় হবে? এখানে কোন প্রাণী দেখতে পাওয়া যায়? বিশেষত হচ্ছে গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড বলে একটা প্রাণী, সেটা এখানে দেখতে পাওয়া যায়। আচ্ছা, দুধুয়া ন্যাশনাল পার্ক উত্তরপ্রদেশে অবস্থিত। আচ্ছা, কি করে মনে রাখবে? দেখো আমাদের ভারতবর্ষের সব থেকে বেশি দুধ প্রোডাকশন হয় কিন্তু উত্তরপ্রদেশে, সেই জন্য দুধুয়া ন্যাশনাল পার্ক উত্তরপ্রদেশে অবস্থিত। আচ্ছা, বক্সা ন্যাশনাল পার্ক আমাদের পশ্চিমবঙ্গের কোথায়? জলপাইগুড়ি জেলা। শুধু পশ্চিমবঙ্গ পড়লে আমাদের পশ্চিমবঙ্গের পরীক্ষা কিন্তু কভার হবে না, আমাদের পশ্চিমবঙ্গের পরীক্ষায় পশ্চিমবঙ্গের কোন জেলা? জলপাইগুড়ি জেলা। আচ্ছা, গরুমারা ন্যাশনাল পার্ক কোন জেলা? আমাদের জলঢাকা, আমাদের জলপাইগুড়ি জেলাতে গরুমারা ন্যাশনাল পার্ক অবস্থিত পশ্চিমবঙ্গে। আচ্ছা, এখান দিয়ে কোন নদী প্রবাহিত হয়েছে? এখান দিয়ে জলঢাকা নদী প্রবাহিত হয়েছে। তাহলে এইটাও কিন্তু আমাদের পরীক্ষায় কোশ্চেন এসেছে, জলঢাকা নদী কোন ন্যাশনাল পার্কের পাশ দিয়ে প্রবাহিত হয়েছে। আচ্ছা, তারপর হচ্ছে জলদাপাড়া জাতীয় উদ্যান, এটা আলিপুরদুয়ারে অবস্থিত। জলদাপাড়া জাতীয় উদ্যান, এটা একশৃঙ্গ গন্ডার এখানে দেখা যায়। পশ্চিমবঙ্গের সব থেকে বেশি একশৃঙ্গ গন্ডার কোন ন্যাশনাল পার্কে দেখতে পাওয়া যায়? এই জলদাপাড়া ন্যাশনাল পার্কে দেখতে পাওয়া যায়। আচ্ছা, তারপরে দেখো সুন্দরবন ন্যাশনাল পার্ক, এটা দক্ষিণ চব্বিশ পরগনাতে অবস্থিত। এটা একটি টাইগার রিজার্ভের মধ্যে পড়ে, এটা একটা টাইগার রিজার্ভ, তার সঙ্গে আবার ন্যাশনাল পার্ক। সব পশ্চিমবঙ্গের সব থেকে বেশি টাইগার, রয়্যাল বেঙ্গল টাইগার কিন্তু এই সুন্দরবনে আছে, আমরা সকলে জানি। আচ্ছা, এরপরে দেখো সিঙ্গলীলা জাতীয় উদ্যান, এটা দার্জিলিংয়ে অবস্থিত, পশ্চিমবঙ্গে দার্জিলিংয়ে অবস্থিত, দার্জিলিং জেলায় এই সিঙ্গলীলা ন্যাশনাল পার্ক। এই সিঙ্গলীলা ন্যাশনাল পার্ক কখন তোমরা যাবে? যখন শিলিগুড়ি বা আমরা যখন মানেভঞ্জন থেকে যখন আমরা এতে যাব, কি বলে, সান্দাকফু, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ। এই সান্দাকফু যেতে গেলে মানেভঞ্জন থেকে একটা ল্যান্ড রোভারের জিপে করে যেতে হয়, আর ল্যান্ড রোভারের জিপে করে যেতে গেলে তোমাকে কিন্তু এই ন্যাশনাল পার্কের ওপর দিয়েই কিন্তু যেতে হবে, তার জন্য একটা পাস তৈরি করাতে হয়, এবং সেই পাস নিয়েই তারপরে তুমি যেতে পারবে। আচ্ছা, এরপরে নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক, কালিম্পং পশ্চিমবঙ্গতে অবস্থিত নেওড়া ভ্যালি জাতীয় উদ্যান। আচ্ছা, এরপরে দেখো গালফ অফ মান্নার মেরিন ন্যাশনাল পার্ক, এটা তামিলনাড়ুতে অবস্থিত, গালফ অফ মান্নার। তারপরে জিম করবেট ন্যাশনাল পার্ক উত্তরাখণ্ডে অবস্থিত। এই জিম করবেট, তার নাম অনুসারে ন্যাশনাল পার্কের নাম হয়েছে জিম করবেট ন্যাশনাল পার্ক। আর এর আগের কি নাম ছিল? হেইলি ন্যাশনাল পার্ক।
এই জিম করবেট ন্যাশনাল পার্ক তোমরা দেখতে পাবে যখন তোমরা আমাদের নৈনিতাল, আলমোড়া, কৌসারি যখন বেড়াতে যাবে সেখানেও তখন এই জিম করবেট ন্যাশনাল পার্ক দেখতে পাবে। নৈনিতালের একটা বিখ্যাত পর্যটন কেন্দ্র হচ্ছে আমাদের জিম করবেটের বাড়ি, এবং সেই বাড়ি এবং জিম করবেটের নাম অনুসারে এই ন্যাশনাল পার্কের নামকরণ করা হয়েছে। আচ্ছা, এরপরে দেখো ভ্যালি অফ ফ্লাওয়ার ন্যাশনাল পার্ক, উত্তরাখণ্ড। তোমাদের মনে কোশ্চেন জাগতে পারে যে আমরা কি 106টাই ন্যাশনাল পার্ক পড়বো? না, পড়বো না। সেটাই তো সাজেশন, সেটার জন্যই তো আমি এখানে বসে আছি। আমি 35-37 ন্যাশনাল পার্কে করাবো, তাহলেই তোমাদের সব কভার হয়ে যাবে। আর যদি ন্যাশনাল পার্ক, বায়োস্ফিয়ার রিজার্ভ সব মিলিয়ে করতে চাও তাহলে 40-42টা আমি করাবো। 40-42টা করলে আমাদের টোটাল কভার হয়ে যাবে, আমাদের আর কিচ্ছু পড়তে হবে না। আচ্ছা দেখো, আচ্ছা কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক আসামে অবস্থিত। সব থেকে বেশি একশৃঙ্গ গন্ডার দেখতে পাওয়া যায়। পশ্চিমবঙ্গের সব থেকে বেশি একশৃঙ্গ গন্ডার জলদাপাড়ায় দেখতে পাওয়া যায়। আর ভারতবর্ষের সব থেকে বেশি একশৃঙ্গ গন্ডার কাজিরাঙ্গাতে দেখতে পাওয়া যায়। কৈবুল লামজিও ন্যাশনাল পার্ক মণিপুরে অবস্থিত। এটা ভাসমান জাতীয় উদ্যান, লোকতাক হ্রদের ওপর অবস্থিত, একটু আগে আলোচনা করছিলাম। গল্ফ অফ কচ মেরিন ন্যাশনাল পার্ক, এটা ভারতের একমাত্র মেরিন ন্যাশনাল পার্ক, গুজরাটে অবস্থিত। ভারতের প্রথম মেরিন ন্যাশনাল পার্ক যেটা গুজরাটে অবস্থিত। আর এখানে কি দেখতে পাওয়া যায় দেখো, সি স্লাগ বলে একটা প্রাণী আছে, সেটা দেখতে পাওয়া যায় এই গল্ফ অফ কচ ন্যাশনাল পার্কে। আচ্ছা, তোমরা ছবিতে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের হেমিস ন্যাশনাল পার্ক, লাদাখে অবস্থিত, দেখতে পাচ্ছ। আচ্ছা, এবারে দেচিগ্রাম ন্যাশনাল পার্ক জম্মু কাশ্মীরে অবস্থিত। এইখানে আমাদের কাশ্মীর স্ট্যাগ বলে একটা প্রাণী আছে, সেটা দেখতে পাওয়া যায়। কাশ্মীর স্ট্যাগ কোথায় দেখতে পাওয়া যায় পরীক্ষার কোশ্চেন। সেলিম আলী ন্যাশনাল পার্ক জম্মু কাশ্মীরে অবস্থিত। সেলিম আলী বার্ড স্যাঞ্চুয়ারি বললে আবার গোয়াতে অবস্থিত। তোমাদের ভবিষ্যতে বার্ড স্যাঞ্চুয়ারি, আমাদের টাইগার রিজার্ভ, এইগুলোকে নিয়ে আলোচনা করব, তখন সেগুলোকে দেখবে। সেলিম আলী বার্ড স্যাঞ্চুয়ারি হলেও কিন্তু গোয়াতে অবস্থিত হয়ে যাবে। দেখুন ন্যাশনাল পার্ক জম্মু কাশ্মীরে অবস্থিত। আচ্ছা, মোল্লেম গোয়াতে অবস্থিত। নামদাফা ন্যাশনাল পার্ক অরুণাচল প্রদেশ। নামেরি হলে আসাম, নামদাফা হলে অরুণাচল প্রদেশ। নামেরি আসাম, নামে দাফা হলে অরুণাচল প্রদেশ। পিন ভ্যালি, পিন কে দেয়? হিমাচল প্রদেশ পিন দেয়। পিন ভ্যালি ন্যাশনাল পার্ক। আচ্ছা, এই হলো আজকের ক্লাসের বিষয়বস্তু। আজকে এখানেই ক্লাস শেষ করলাম। আশা করি ক্লাসটা তোমরা উপভোগ করেছো এবং খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস। এই ক্লাস থেকে তুমি ন্যাশনাল পার্কের পুরো তালিকা পেলে, তার সঙ্গে সঙ্গে এই ক্লাস থেকে কোন ন্যাশনাল পার্কের কী বিশেষত্ব সেটারও কিছু ইনফরমেশন জানলে। আরও বিস্তর ইনফরমেশন এইগুলোকে নিয়ে তোমাদের সঙ্গে আমি, তোমাদের রজত স্যার, তোমাদের সঙ্গে আলোচনা করব ভবিষ্যতে, তোমাদের সঙ্গে সামনাসামনি, তোমাদের সঙ্গে লাইভ ক্লাসে এবং বিভিন্ন রকম মাধ্যমে তোমাদের সঙ্গে এই বিষয় নিয়ে আমি আলোচনা করব। আজকে এখানে ক্লাস শেষ করলাম। সবাই ভালো থেকো।